আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। প্রথমে আমি যে সকল ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করিতেছি, আর যাহারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করেন। আত্মার শান্তি কামনা করিতেছি যাহারা মহান মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন। আমি আত্মার শান্তি কামনা করিতেছি যাদেরকে ফাঁসি দেওয়া হয়, কারণ এরা ৭৫-এ এক নায়ক এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই স্লোগান থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছিল। এখানে আমি বলে রাখি, ফারুক, রশিদ এবং অন্যান্য আমার কেউ নন। তারা আমাকে চেনে না, আমি তাদেরকে চিনি না। শুধু বিবেকের তাড়নায় এই কথাগুলো বলতেছি। বাংলাদেশের যে কোনো বিবেকবান মানুষ এদের ত্যাগের স্বীকৃতি দেওয়া উচিত। তার আগে আমি একটু কথা বলে রাখি, আগে আপলোড করা 4টা ভিডিও ইউটিউবে, যার টাইটেল ছিল আনোয়ার হক, কনস্টিটিউশন অফ বাংলাদেশ প্রপোজ টু ডক্টর ইউনুস, এ রোড ম্যাপ অফ সিভিলাইজেশন। 4টা ভিডিও খুব মনোযোগের সহিত আপনারা শুনবেন কথাটা। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একসময় বলেছিলেন, মনে হচ্ছে বাংলাদেশে যুক্তি, তথ্য, সাহস নিয়ে কথা বলার ও শোনার মতো মানসিকতা অধিকাংশ মানুষের নাই। এটা খুবই দুঃখজনক এবং আমি নিজেও তা অনুভব করছি। আমি সত্য কথা বলার চেষ্টা করি, আপনাদেরকে কেউ আমি সত্য কথাই বলবো। তাই আপনাদেরকে অনুরোধ করছি আমার কথাগুলা শোনার, বোঝার এবং চিন্তা ভাবনা করার। আমি আশা করতেছি যে আমার দেখানো পথেই ডক্টর ইউনুস বাংলাদেশের সংবিধান রচনা করবেন। আমার কথার মধ্যে আছে মানুষকে বোঝার এবং সেই হিসাবে সমস্যা সমাধান করার। আমি সংবিধান বিশেষজ্ঞ নই, কিন্তু সমাজে কি চলতেছে তা সম্পর্কে অবগত। ইদানিং ইত্তেফাক এবং ইনকিলাব ও অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর আলী রিয়াজের বক্তব্য। প্রফেসর আলী রিয়াজ এবং আমার মতামত অনেকাংশ মিল রয়েছে। বাংলাদেশে টিআইবি ধানমন্ডি, ঢাকাতে অবস্থিত। কিছু সমস্যার কথা বললেও তার সমাধান যে পথ ওনারা দিয়েছেন তা শুনে আমি হতাশই হই। পিএইচডি ডিগ্রিধারী একাডেমিক লেভেলের সমস্যার সমাধান দেবেন। প্রাইম মিনিস্টার একচ্ছত্র ক্ষমতা থাকার কারণে তার পরিবার লোকেরা বাংলাদেশে লুটপাট চালায়, আর তার আশেপাশে অবস্থান নেয় চরিত্রহীন কিছু লোক, যারা অন্যায়কে দেখেও প্রতিবাদ করার সাহস পায় নাই এবং নিজেরাও দেশের সম্পদ লুটপাট করতে শুরু করে। একটা পুলিশ সিপাহীও লাঠি ঘুরিয়ে রিকশাওয়ালা থেকে টাকা আদায় করে।
পুরা প্রশাসনের নিকট যখন মানুষ জিম্মি, তখন টিআইবি এই ধরনের সমস্যার সমাধান দিবেন তা আমি আশা করি নাই। টিআইবির ডাইরেক্টর হলেন ডক্টর ইফতেখারুজ্জামান। হাসিনা আওয়ামী লীগ সভাপতি, ওনার সমাধান অনুযায়ী আওয়ামী লীগের সভাপতি থাকবেন হাসিনা আর প্রধানমন্ত্রী হবেন তার ছেলে জয়। ওনাদের এটাই হলো প্রস্তাব, যা আমি বুঝলাম। এতে তো সমস্যার সমাধান হবে না। মানুষকে এরা জিম্মি করে ফেলতেছিল, মানুষ সেটার মুক্তির পথ খুঁজতেছে, আমিও সে মুক্তি দেওয়ার চেষ্টা করতেছি। ডক্টর আলী রিয়াজ, প্রফেসর আলী রিয়াজও একই কথা বলতেছেন। আমি বিস্মিত বাংলাদেশের টিআইবি তাদের যে সমস্যার সমাধান দিলেন। কিন্তু হাসিনার সময় পরিস্থিতি ছিল, কে বিড়ালের গলায় ঘণ্টা ঝুলাবে। আমার প্রস্তাব ছিল, বিড়াল যদি স্বৈরাচার কায়দায় দেশ শাসন করে, তবে প্রেসিডেন্ট বিড়ালের গলায় শুধু ঘণ্টাই ঝুলাবেন না, প্রয়োজনে তাহাকে বরখাস্ত করে বিচারের মুখোমুখি করবেন। বিনা কারণে মিথ্যা মামলা যেন একটা বাংলাদেশি লোকেও আদালতে যেন না যেতে হয়। আবার বলতেছি, বাংলাদেশের কোনো মানুষ যেন মিথ্যা মামলার কারণে আদালতে যেতে হয়। এজন্য বাংলাদেশে আইন তৈরি করা হোক। কেউ যদি কাহারও বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় এবং তা যদি প্রমাণ হয়, তবে মিথ্যা মামলা দেওয়া লোককে সেই শাস্তি ভোগ করতে হবে। যদি আসামি প্রমাণ হওয়ার পর আসামি সেই শাস্তি ভোগ করতে হইত। আমি কি বোঝাইতে চাইতেছি, যদি আপনি মনে করেন একটা লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, এই মামলাতে এই লোকটার ফাঁসি হবে এবং ওই লোকটা যদি প্রমাণ করতে পারে যে সে নির্দোষ এবং তারপরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য যে লোক মিথ্যা মামলা দিয়েছে তাকেই ফাঁসি দেওয়া হোক। এগুলি তখনই সম্ভব যদি দেশে একজন শক্তিশালী প্রেসিডেন্ট থাকেন, যিনি হবেন নিরপেক্ষ, তার সময় ঘুমের মতো, যেমন ঘুম স্লিপিং না, যে অ্যাবডাক্টিং করা হয়, যেটা ঘটছিল হাসিনার সময়, মানুষকে গিয়ে একটা রুমের মধ্যে লুকায় রাখত মতো, এমন অমানবিক ঘটনা ঘটতে পারত না। প্রেসিডেন্ট একটা শক্তিশালী, যিনি ন্যায় বিচারক, তার সময় এগুলো ঘটবে না। তিনি নিরপেক্ষ। আমরা চাই না পাকিস্তানের মতো অবস্থা বাংলাদেশের হোক। প্রাক্তন প্রেসিডেন্ট জেলে যেতে হবে, তার বিরুদ্ধে অনেক কেস ফাইল করবে সেনাবাহিনী, তারপরে জেলে থাকতে হবে। এগুলি হলো অভদ্রতা। এসব অভদ্র আচরণ থেকে বাংলার মানুষকে বাইর করার জন্যই আমি এগুলো বলতেছি। কেউ যদি আসামি হয়, অন্যায় করে, তখন সে ক্ষমতা থাকা অবস্থাও জেলে যেতে হবে। প্রেসিডেন্ট নিশ্চিত করবেন সরকারি দল যেন সরকার বিরোধী দলকে বিনা কারণে হয়রানি করতে না পারে। হাসিনা খালেদা এগুলো করেছেন এবং দেশকে অন্ধকারে ঠেলে দেয়। হাসিনা শুধু খালেদার মতো মনের অবস্থা কয়েক গুণ বৃদ্ধি করে। এটা আমি বলতে চাই যে খালেদা যদি একটা অপরাধ করে, 5 টাকা যদি কাউকে থেকে চাঁদা আদায় করে, 5টা অপরাধ করে,
হাসিনা সেটা করছে 25টা অপরাধ এবং 5 টাকার জন্য 25 টাকা এভাবে সে আদায় করছে, সেটাই আমি বোঝাইতে চাইতেছি। কিন্তু দুজনের মনের অবস্থা ক্রিমিনাল দিক দিয়ে একই ছিল এবং জয় এবং তারেকের একই অবস্থান। তারেকের কিচ্ছা কাহিনী আমরা সবাই জানি। সে মাস্তানি করত, বিভিন্ন জায়গায় লাঠিয়াল বানিয়ে পাঠাইতো। তার একবার জাহাজকে আক্রমণ করছিল, তারপরে সেখানের স্থানীয় লাঠিয়াল বাহিনী দিয়ে মানুষকে পিঠাইছে। এগুলা আমরা এখনো জানি। তো দুর্নীতি চাঁদাবাজি শুধু হাসিনার সময়ে ছিল না, খালেদার সময়ে ছিল, তা কয়েক গুণ বৃদ্ধি করা হয়। এটা খুব দুর্ভাগ্য যে বাংলাদেশের জনগণ হাসিনা খালেদার মতো লোককে তাহারা দেশের প্রাইম মিনিস্টার হিসাবে পেয়েছে এবং তাহারা একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল, যার কারণে তারা স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করতে সাহস পেয়েছে এবং তাদের পরিবারের লোকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পায় নাই। এর জন্য কিন্তু জনগণও দায়ী। বিরাট লাইন ধরে এদেরকে ভোট দেয়। আশা করি তরুণ সমাজ প্রবীণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করবেন। আমি এর নাম জাগ্রত জনতা পার্টি হিসাবে প্রস্তাব করছি। আমি আমার প্রত্যেকটা ভিডিও শোনার জন্য বাংলাদেশের জনগণকে অনুরোধ করছি, শুনুন, বুঝুন এবং চিন্তা করুন আগের 4টা ভিডিও। আর আমি জানতাম না বর্তমান সেনা প্রধান হাসিনার আত্মীয়। নিশ্চয়ই এই সংবাদটা বাংলার মানুষ জেনে খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে নিশ্চয়ই আছেন। আমি চাই, দেশের মানুষ হয়তো চায় হাসিনার কোনো রুট বাংলাদেশে না থাকুক। যদি বাংলার মানুষ অস্বস্তিকর অবস্থায় থাকে, সেনা প্রধানের উচিত পদত্যাগ করা অথবা ওনাকে বরখাস্ত করা, যাতে বাংলার মানুষ অস্বস্তি বোধ করতে না পারে। আর প্রধানমন্ত্রী দেশ চালাবেন, কিন্তু দেশ যাতে চলে ন্যায়নীতির মাধ্যমে, কারো অধিকার হরণ না করে, সেই জন্যই প্রেসিডেন্টের আমাদের দরকার। তিনি হবেন নিরপেক্ষ, তিনি হবেন ট্রাবল শুটার, সমস্যা সমাধানকারী। সুতরাং আমি একজন শক্তিশালী প্রেসিডেন্ট বাংলাদেশে থাকবে, সেজন্য আমি সুপারিশ করতেছি। হাসিনা খালেদার সময় যে ইবল ডেভল গেম হয়েছিল, মন্দ শয়তানের খেলা, যদি এই ধরনের শক্তিশালী প্রেসিডেন্ট থাকতেন নিরপেক্ষ যিনি, তাহলে তারা এইভাবে দেশের মানুষকে নিয়ে খেলতে পারত না। সুতরাং আমি নিরপেক্ষ বাংলাদেশের রিটায়ার্ড আর্মি অফিসার, রিটায়ার্ড বিচারপতি, ইউনিভার্সিটি শিক্ষক অথবা নিরপেক্ষ সচিবালয়ের সচিব, এদেরকে প্রেসিডেন্টদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি উৎসাহিত করব। ওনারা কিভাবে নির্বাচিত হবেন? সফটওয়্যারের মাধ্যমে মানুষ রেজিস্ট্রেশন করবে, ওনাদের চেহারাই হলো ওনাদের মার্কা, ভোট হবে, মানুষ সফটওয়্যারের মাধ্যমে, ইমেলের মাধ্যমে ওনাদেরকে পাঠানো হবে, সেখানে তারা ভোট দেবেন এবং তারা জয়ী হবে। শুধুমাত্র ওনাদের কার্যক্রম
সীমিত থাকবে কিছু ডিবেটের মাধ্যমে। ওনাদেরকে কেউ সমর্থনও করবেন না, ওনারা কারোর কাছে সমর্থনের জন্য হাতও বাড়াবেন না। আর যে সিনেটররা থাকবে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট যদি কোনো কিছু হয়, সিনেটের প্রেসিডেন্টই হবে প্রেসিডেন্ট, বা সিনেটের প্রেসিডেন্টকে যেভাবেই ডাকা হোক, এভাবে ভাইস চিফ, তারপরে 64 জন টোটাল এদের থাকবে, এদের প্রত্যেককে এভাবে একটা নাম্বার দেওয়া হবে যে 10 জন প্রথম যদি কোনো কিছু হয়, অপারগতা হয় দেশ চালানোর জন্য, প্রেসিডেন্টের পদ নেওয়ার জন্য অপারগতা প্রকাশ করে, তাহলে এরপরে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ততা লাভ করবেন। খুব দুঃখের সহিত বলতে হয়, এই যে ফখরুল, আব্বাস, রিজভী সাহেবগণ ক্ষমতা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন, যেটা তাদের মোক্ষম, দেশ গোল্লায় যাক, এদের কিছু আসে যায় না। ক্ষমতা যাবে, তাদের পার্টি নিয়ে চাঁদাবাজি করবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এরা অলরেডি প্রস্তুত নেওয়া শুরু করছে কি করবে না করবে। এই ফখরুল্লাহ চায় বর্তমান সংবিধানের আওতায় যাতে তারেক জিয়া প্রাইম মিনিস্টার হয়। এই কে তারেক জিয়া? যে হাসিনার সমাবেশে বোমা ফাটাইছে, গ্রেনেড হামলা করছে, তার বিচার হয়েছে সে নাকি যাবজ্জীবন কারাদণ্ড। আমার মতে এত লোককে খুন করে যাবজ্জীবন কারাদণ্ড কোনো, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। এসব লোক থেকে দেশ যদি মুক্ত পায়, দেশ অনেক ভালো থাকবে। যাই হোক, নির্লজ্জভাবে হোক, যেভাবে মানুষ বলুক, এই ফখরুলরা তারেক জিয়াকে প্রাইম মিনিস্টার বানানোর জন্য উঠে পড়ে লাগছে। জনগণ, আপনারা সজাগ থাকুন। রক্ত যখন দিয়েছেন, রক্ত দরকার হলে আবার দিবেন। জনগণকে মুক্ত করে ছাড়ুন, দুর্নীতি মুক্ত করুন, চাঁদাবাজি মুক্ত করুন, ড্রাগস মুক্ত করুন, একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তুলুন। কিন্তু ফখরুল রাজ তারেক জিয়াকে জাতিকে প্রাইম মিনিস্টার হিসেবে উপহার দিতে চান, কিন্তু জাতি তো বলে নাই। আবার বলছি, তারেক জিয়া হাসিনার জনসভায় গ্রেনেড হামলা করে, এই ধরনের লোক জনগণের জন্য অকল্যাণকর। রাজনীতি ছেড়ে দেন ফখরুলরা সাহেবরা, অন্যের তোষামত বাদ দেন, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। আপনাদের কাজকর্মে যে কোনো মানুষ লজ্জাবোধ করছে। একটা পদ, মন্ত্রিত্ব পাওয়ার জন্য আপনারা মানুষের পূজা করছেন। জনগণ আপনাদের কাছে কোনো মূল্য নেই। জনগণের সাহস থাকলে বলেন তারেক জিয়া গ্রেনেড হামলার সাথে জড়িত নয়। বাংলাদেশের মানুষ জেনে শুনে আপনাদেরকে, দেশটাকে অন্ধকারে নিয়ে যেতে দিতে পারে না, এবং সেটা ঠিক হবে না। লাফালাফি বন্ধ করুন ফখরুল সাহেব। আপনাদের মতো অনেক লোক আওয়ামী লীগেও আছে, তারা হাসিনাকে ব্যবহার করে দেশকে অন্ধকারে নিয়ে গেছে। আপনারা দেশে অরাজকতা সৃষ্টি করবেন, দেশকে ধ্বংস করে দিচ্ছেন। কোনো বিবেকবান মানুষ আপনাদেরকে সমর্থন করতে পারে না। দেশের জনগণ আপনাদের ব্যাপারে সজাগ থাকা দরকার। আমি আবার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একসময় যা বলেছিলেন,
তা আবার রিপিট করতেছি। মনে হচ্ছে বাংলাদেশে যুক্তি, তথ্য, সাহস নিয়ে কথা বলার ও শোনার মতো মানসিকতা অধিকাংশ মানুষের নাই। এটাই হলো বাংলাদেশের মানুষের কে তারেক জয়রা কিভাবে বোকা বানাচ্ছে। এই কারণেই হচ্ছে জনগণ সজাগ হন, তারেক জিয়া এবং জয়কে পরাজিত করুন এবং দেশকে একটি সুশৃঙ্খল জাতিতে তৈরি করুন, একটা সভ্য জাতিতে তৈরি করুন, যাতে বিদেশিরাও বাংলাদেশে এসে নিরাপত্তা বোধ করতে পারে। আবার বলছি, ডক্টর আসিফ নজরুলের যে অনুভূতি, আমারও একই অনুভূতি। আল্লাহ বলেন, যার সারমর্ম হলো, আমরা যে অরাজকতার সাক্ষী তা আমাদের হাতের দ্বারা তৈরি। মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা বাংলাদেশকে যে অরাজকতার দিকে ঠেলে দিয়েছিল, তার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষই রাষ্ট্র সম্পর্কে তাদের উদাসীনতার জন্যই দায়ী। এই উদাসীনতার কারণে এরা দেশে অরাজকতা সৃষ্টি করতে পেরেছে। বাংলাদেশের মানুষ যে হিংস্রতার সাক্ষী হলো হাসিনার শেষ 15 বছর শাসনে, তা কিছু মানুষের মনে দানা বাঁধতে থাকে এরশাদ, খালেদা, হাসিনার শাসন আমলে। এই হিংস্রতার বিবেকবান মানুষকে সারপ্রাইজ করে ফেলে। ক্রমাগত মানুষ হিংস্র হয়ে উঠতেছে, দেশে অতিরিক্ত তাপ প্রবাহিত করতেছে এরা, জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে, যেখানে ঐক্যর দরকার দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। রাষ্ট্রের সমস্যা সমাধান করার জন্য দরকার একাডেমিক লেভেলে চিন্তাভাবনা এবং যুক্তি তর্ক। মানুষের আচরণ অ্যানালাইসিস, বিশ্লেষণ করার জন্য দরকার একাডেমিক লেভেলে এই নিয়ে গবেষণা। আমি আমার ভিডিওর মধ্যে তা তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষ আমার 4টি ভিডিও শুনে তাহারা ডক্টর কামাল হোসেনের নিকট যাওয়া উচিত এবং ওনাকে জিজ্ঞাসা করা উচিত, আপনি তো এক ব্যক্তিকে খুশি করার জন্য বাংলাদেশের সংবিধান তৈরি করেছিলেন। আনোয়ার হকের প্রস্তাবিত সংবিধান সব বাংলাদেশিদের জন্য কিনা, যা বাংলাদেশ থেকে চাঁদাবাজি, ঘুষ, ড্রাগ বিজনেস এগুলি বিতাড়িত করে সকল মানুষের ন্যায় বিচার পাওয়ার সুনিশ্চিত করবে। এবং আপনারা যান সেই সব লোকদের নিকট যারা বাংলাদেশের সংবিধান সংশোধন করে স্বৈরাচারী কায়দায় হাসিনা, খালেদাকে বাংলাদেশ শাসন করার সুযোগ করে দিয়েছিল, যার পরিণামে বাংলাদেশের মানুষ ভাবতে শুরু করে হাসিনা, খালেদার আশীর্বাদ ছাড়া বাংলাদেশের কোনো মানুষের কোনো উচ্চপদ পাওয়ার সুযোগ নাই। এই সংবিধান রচনাকারীরা বাংলাদেশের মানুষকে হাসিনা, খালেদার পায়ে সেজদায় অবনত হওয়ার মতো পরিবেশ তৈরি করে দেয়, যার কারণে দেশে এরা এদের আত্মীয় এবং সাঙ্গপাঙ্গকে নিয়ে দেশে অবাধে লুটপাট করার সুযোগ করে দেয়। এই সংবিধানই হলো মূল, যেখানে এরা এত সাহস পায় বাংলাদেশে লুটপাট চালানোর জন্য। সুতরাং এর সংশোধন করা হোক। ইলিনয় ইউনিভার্সিটির প্রফেসর, উনি তো নতুন করে সংবিধান লিখতে বলেছেন এবং উনি আমার সাথে, আমার আগের ভিডিও, ওনার আগেই আমি ভিডিওগুলো
আপলোড করেছিলাম ইউটিউবে। সেখানে আমি বলেছিলাম যে ক্ষমতা যেন কারো কোনো লোকের কাছে, সমস্ত ক্ষমতা যেন কোনো এক লোকের কাছে না থাকে। আবার বলতেছি, দেশের এই লুটপাট বন্ধ করার কেউ নাই। হাসিনার সময় কি দেখলেন? খালেদার সময় এত হয় নাই, হয়েছে, কিন্তু কেউ বন্ধ করতে পারেনি। মতিউরের ছেলের ছাগল কাণ্ড, ওই যে বা ব্যাংকার, মনে করিয়ে দেয় হাসিনা খালেদা সাঙ্গপাঙ্গরা দেশে কি পরিমাণ লুটপাট করেছে। বাংলাদেশের মানুষ আমার ভিডিওগুলি শুনে এদেরকে এ সকল প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা কি বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা সভ্য জাতি হিসাবে প্রতিষ্ঠা করেছে? বাংলাদেশের মানুষ আপনারাই এর জবাব দিন। দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে পৃথিবীর সব দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক উপরে ছিল। এই রাজনীতির নামে এরা দেশে অনেক তাপ প্রবাহ সৃষ্টি করে, যার কারণে দেশ আজও ভুগতেছে। একজনের পিছনে আরেকজনকে লাগাই দেয়, নোংরা রাজনীতি এগুলা এরা করছে। একটা উদাহরণ দিই, যা কিছুদিন আগে ঘটে গেল ফরিদপুরে। সামা ওবায়দের তার বাপ একসময় বিএনপি সেক্রেটারি ছিল, তার প্রতিপক্ষ শোডাউন করতে গিয়ে মানুষ খুন করে। অত্যন্ত জঘন্যতম কাজ, রাজনীতিতে জঘন্যতম প্র্যাকটিস। এগুলার অবসান হওয়া উচিত। তারা কেন এগুলা করে? নেত্রী নেতার মনোযোগ আকর্ষণ করার জন্য। কতগুলা হুন্ডা নিয়ে আর রাস্তাঘাট বন্ধ করে মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তারা একটা শোডাউন করে, যাতে নেত্রীর আকর্ষণ পায়। কি বর্বরতা, কি অসভ্য আচরণ! আজ যদি এই শোডাউন দেখানো হয়, এমন একটা যুগ তৈরি করতে হবে, তখন মানুষ এই শোডাউনকে যখন তাদের সামনে আনা হবে, জিজ্ঞাসা করা হবে একটা রাজনীতিবিদকে, আপনি কি শোডাউন করতে যাচ্ছেন? আমরা আশা করব রাজনীতিবিদ বলবে, এটা তো অন্ধকার যুগের কাহিনী, এই যুগে এগুলা আমরা করি না। আমরা রাজনৈতিক এই ধরনের চর্চাকে অলরেডি কবর দিয়ে দিয়েছি। প্রত্যেক পার্টিকেই রাষ্ট্রের সম্পদ বলে গণ্য করতে হবে, কারো একার নয়। যেটা বিএনপি মনে করে, খালেদা জিয়া মনে করে, সেটা তার পার্টিতে তার একচ্ছত্র ক্ষমতা। হাসিনাও সেটাই মনে করে, অন্য লোকের কথার কোনো দাম নাই। সেখান থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা দলগুলিকে নিজের কাজে ব্যবহার করেছেন। আশা করি বাংলাদেশের মানুষ এর অবসান ঘটাইবেন। কিভাবে? নির্বাচন কমিশনার সফটওয়্যার তৈরি করবেন, যেখানে প্রত্যেক দলের লোক সদস্য হিসাবে যোগ দিবেন। প্রাইমারি ইলেকশনে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেমন একটা সংসদ নির্বাচন। সেইখানের লোকেরাই, হাসিনা খালেদা না, সেইখানের লোকেরাই নির্বাচন করবে, তাদের পার্টি থেকে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেউ যদি 50% ভোট না পায়, তখন প্রথম দুইজনকে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে। সফটওয়্যার খুবই অল্প মানি, এত শোকেস দিতে কোনো রাজনৈতিক নেতা যাতে মিছিল মিটিং করে
পোস্টার টাঙিয়ে পয়সা খরচ করে এত কিছু না করতে হয়, কিছু ডিবেটের মাধ্যমে লিমিট করে রাখতে হবে। এত লোক রাজনীতির সাথে যুক্ত থাকার কোনো দরকার নাই, এবং এই প্রার্থিতার জন্য যত কম খরচ করতে পারে তত দুর্নীতিও কম হবে। কারণ যে লোক পয়সা খরচ করবে সে আবার এটা তুলবার চেষ্টা করবে, কিন্তু যদি কয়েক লাখের মধ্যে এটা রাখা হয়, অনেকের পকেটে এখন সেটা আছে, তারা সেটা খরচ করতে পারবে, জনগণের কাছে হাত বাড়াতেও হবে না। এভাবে রাজনীতির থেকে পয়সার যে একটা ঢল ছিল সেই ঢল থামিয়ে দিতে হবে। এইভাবে আপনাদের প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী, মেয়র এবং অন্যান্য পলিটিক্যাল পদের জন্য লোক নির্বাচিত করা হবে। দেশে বেশি আগুন চড়িয়ে লাভ নেই। কিছু দুষ্কৃতিকারী নিজের অল্প একটু লাভের জন্য দেশকে পুড়ে ছারখার করে দিচ্ছে। এরা হিংস্র হয়ে উঠছে, এদের চারপাশের লোক এদের নেতৃত্বে মানুষ খুন করিতেছে। দেশের মানুষের মধ্যে এরা দেশের মানুষের মধ্যে ঐক্যের ফাটল ধরাচ্ছে। দেশকে ঐক্যের ভিত্তিতে উন্নত করতে হবে। এই দেশ সবাই একসাথে কাজ করতে হবে। তাই রাজনীতির মধ্যে যে হিটটা চলতেছে, যে প্রতিদ্বন্দ্বিতা চলতেছে, এটাকে অনেকটুকু নীতি নামিয়ে আনতে হবে। কিছু ডিবেটের মাধ্যমেই সীমিত রাখতে হবে। এত লোকের পলিটিক্স করার দরকার নেই। যে রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে যে তাপ বিকিরণ করে দেশকে পুড়ে ফেলে, কোনো লাভ নেই। এত তাপ ছড়ায় দেশকে ধ্বংস করে দিয়ে কোনো লাভ নেই। শত্রুতা বাড়িয়ে কোনো লাভ নেই। একটা শত্রুতা থেকে 5টা শত্রুতা তৈরি হয়, এতে সবারই ক্ষতি। একমাত্র পলিটিক্যাল নেতা, নামধারী কিছু দুষ্কৃতিকারী ছাড়া। এদের সম্পদ এদের থেকে কেড়ে নেওয়া হোক। এই দুষ্কৃতিকারীরা সম্পদ জোগাড় করবে এবং এই সম্পদ বিভিন্ন লোককে আবার দিবে, তাদের জন্য শোডাউন করার জন্য, এটা ওইটা করার জন্য। এই জন্য যারা অবৈধভাবে পয়সা কামাই করছে তাদের থেকে তাদের সম্পদ কেড়ে নেওয়া হোক, যাতে দেশে অশান্তি তারা সৃষ্টি না করতে পারে। তারা এই টাকা দিয়ে দেশে কিন্তু অশান্তি তৈরি করতে পারবে। আবার বলতেছি, এই সম্পদ দিয়ে, অবৈধ সম্পদ দিয়ে তারা দেশে অরাজকতা সৃষ্টি করবে। এই জন্যই তারা আনলিমিটেড মানির জন্য যায়। পয়সার একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে তারা ক্ষমতাবান হবে। এই জন্য অবৈধ পয়সা, বৈধ, অবৈধ যে কোনোভাবে তারা পয়সা কামাই করতে চায়। এগুলার বন্ধ করতেই হবে। তারা যেসব বাড়ি ঘর এভাবে অবৈধভাবে করছে, তাদের এসব বাড়িঘর এদের থেকে চিনিয়ে নিয়ে সেখানে তৈরি করা হোক লাইব্রেরি, কমিউনিটি সেন্টার, বৃদ্ধাশ্রম, পুলিশ স্টেশন, সরকারি অফিস, আর বন্ধ করা হোক চিরতরে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মাদক ব্যবসা। এদের থেকে সম্পদ অবশ্যই কেড়ে নিতে হবে। নিয়ে সেখানে আবার বলতেছি, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার, বৃদ্ধাশ্রম, পুলিশ স্টেশন অথবা সরকারের অন্যান্য অফিস আদালত, এদের এসব জমির উপরে করতে হবে। যদি প্রমাণিত হয় এগুলা মানুষ থেকে চাঁদা নিয়ে ড্রাগ ব্যবসা করে অবৈধভাবে এসব জিনিসগুলো তারা করছে। নগরের মেয়রের হাতে থাকবে পুলিশ। আবার বলতেছি,
জনগণের জন্য যদি দেশ হয়, জনগণের সেবার জন্য সেবাকে জনগণের যে সেবাটা দেওয়া হবে তাদের দুয়ারে যেতে হবে। প্রাইম মিনিস্টার তো এক জায়গায় বসে সেটা করতে পারবে না। মেয়রের কোনো সমস্যা হলে, আইন শৃঙ্খলার তাদের এলাকায় সমস্যা হলে জনগণ মেয়রকে পাবে, মেয়রের সেই ব্যবস্থা করবেন। সুতরাং জনসেবাটা যাতে মানুষের দুয়ারে পুষতে পারে, তাই পুলিশ মেয়রের হাতেও থাকবেন, রাজ্যের হাতে স্টেট ট্রুপার থাকবেন, প্রাইম মিনিস্টারের হাতে র্যাবের মতো কোনো একটা কিছু থাকবে, প্রেসিডেন্টের কাছে আমেরিকার FBI এর মতো কোনো কিছু থাকবে। দুর্নীতি দমন বিভাগ থাকবে প্রেসিডেন্টের হাতে। এভাবে আমরা বাংলাদেশকে একটি ক্রাইম ফ্রি বাংলাদেশ দেশবাসীকে উপহার দিতে পারব। ফখরুল কাদের, ওয়াহিদুল কাদের, এদেরকে বন্ধ বলতে হবে, ধান্দাবাজি বন্ধ করুন, মাদক ব্যবসা নির্মূল করতে হবে এবং প্রেসিডেন্টের ক্ষমতা থাকবেন যে তিনি নিশ্চিত হবেন যে বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি, ড্রাগ বিজনেস, অন্যের জমি দখল, অন্যায় আচরণ করা, সুবিচার করা, এগুলা নিশ্চিত হবেন প্রেসিডেন্ট। অন্যের প্রতি যাতে অবিচার না হয়, সেই জন্যই এই প্রেসিডেন্টকে সব ক্ষমতা দেওয়া হবে। একটা সংবাদ শিরোনাম বলি, খুব আকর্ষণীয় এক সংবাদের শিরোনাম দিয়েছেন ইশরাক হোসেন থেকে। ইশরাক হোসেন হলো মেয়র খোকার ছেলে। উনি বলেছেন আগামী দিনে রাজনীতি হবে জনগণের কল্যাণে। উনি স্বীকার করেছেন যে স্বাধীনতার পর দেশের জনগণের কল্যাণ করার জন্য শাসিত হয় নাই। ঠিকই বলেছেন, ব্যক্তির প্রয়োজনে দেশ শাসিত হয়েছে। খালেদাকেও দিয়ে উদাহরণ দেই। এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছিলেন, তারপর ক্ষমতা আসে খালেদার উপর। উনি কি করলেন? উনাকে তেল মেরে উপাধি দিলেন উনি নাকি আপোষহীন নেত্রী। কথাটা কতটুকু সত্য? মোটেই সত্য না। বর্তমান সংবিধান বর্তমান যে সংবিধান সেটা খালেদা হাসিনার সাথে আপোষ করে দেশবাসীকে উপহার দিলেন। সুতরাং খালেদা এই ব্যাপারে হাসিনার সাথে আপোষ করে এই সংবিধান তৈরি করে। সুতরাং কোনোভাবেই উনাকে উপহার দেওয়া যায় না যে উনি আপোষহীন। আপোষহীন করতে কি বোঝায়? জনগণের স্বার্থে উনি আপোষ করবেন, জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু গেলে উনি আপোষ করবেন না। এটা হলো একটা আদর্শবান রাজনৈতিক নেতা নেত্রীর সংজ্ঞা। কিন্তু ওনার ঘাট তাড়া করে রাখবেন, এটা কোনো আদর্শবান নেতা হইতে পারে না। এবং এই সংবিধানই তাদেরকে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করার সুযোগ করে দেয়, যার কারণে আজও দেশ পড়তেছে। খালেদা শুধু নিজের স্বার্থের জন্য আপোষহীন রাজনীতি করেছেন, জনগণের স্বার্থের জন্য নয়। মানুষকে যে নেতা নেত্রী ভালোবাসবে তারা দেশের জনগণের কথা চিন্তা করে প্রয়োজনে আপোষ করবেন, যদি এতে মানুষের কল্যাণ থাকে। আর যদি কল্যাণ না থাকে তবে তিনি আপোষ করবেন না। খালেদার চতুর্দিকে ঘুরঘুর করছে এক
কুচক্রী দল এবং তারা খালেদাকে দেশের ঘাড়তেড়া নেত্রীর ভূমিকায় অবতীর্ণ করে। অথচ এরশাদের স্বৈরশাসনের পর দেশে সুশাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব তার হাতে ছিল। উনি ঘাড়তেড়া, কারো কথা উনি শুনেন না, দেশে গোল্লায় যাক ওনার কিছু আসে যায় না। হরতাল, বিরোধী দলের দাবিকে উপেক্ষা করে ঘাড়তেড়া নেত্রী নিজেই একটা সংসদ নির্বাচন দেন এবং কেয়ারটেকার গভর্নমেন্টের পদ্ধতি চালু করেন। এতে কোনো বিরোধী দল ছিল না। আমি যদি ঘাড়তেড়া নেত্রীর টাইটেল দিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করি যেখানে দেশের মানুষের কষ্টের কথা তুলে ধরা হবে, তখন বাংলাদেশের কোনো আইন কি আছে আমাকে আটকাইতে পারে? থাকার কথা না। আমি সত্য কথা বলবো। হেলাল খান নামক এক মহাভদ্রলোক আপসহীন নামে একটা সিনেমা তৈরি করেছেন, আর একজন মাদার অফ ডেমোক্রেসি সিনেমা তৈরির কথা ঘোষণা দেন। দেশের মানুষ তো বোকার স্বর্গে বসবাস করছে, এমন চাটুকার দ্বারা দেশ পূর্ণ হয়ে গেছে। তাই দেশে সৎ মানুষ বেঁচে থাকার কষ্টকর হয়ে পড়েছে। দুর্ভাগ্য দেশের জন্য এদের মতো লোক এই দেশে জন্ম গ্রহণ করেছেন এবং দেশের সমস্যাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। এতে এই নীতিহীন লোকদের পকেট ভারী হয়েছে, অথচ দেশের কোনো কল্যাণ হয় নাই। দুষ্কৃতিকারীরা সমাজে খালেদা হাসিনার প্রশ্রয় পেয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে, মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, অথচ মানুষ তাহাকে একরূপ মেনেই নিয়েছেন। এটা তাদের ভাগ্য। এভাবে খালেদার তেড়াগার আবার জাতিকে দেখালেন যখন তার ছেলে কোকো মারা যায়। দেশের প্রাইম মিনিস্টার তাকে দেখতে গেলেন, উনি দরজা বন্ধ করে দিলেন, উনি প্রাইম মিনিস্টারকে ফিরিয়ে দিলেন। হাসিনা তেড়াগার সোজা করতে চাইলেন। হাসিনার তেড়াগার জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসিনা তেড়াগার সোজা করতে চাইলেন। খালেদার ভাই বোনেরা হাসিনাকে তেড়াগার কিছুটা সোজা হয়েছে বলাতে খালেদাকে গৃহবন্দী করে রাখে। খালেদা তেড়াগার কি জাতি উপকৃত করেছেন না তাহাকে উপকৃত করেছে? মানুষের জবাব দিবেন। হাসিনার সাথে আপোষ করে যে সংবিধান খালেদা করেছে, এতে জনগণের কোনো কল্যাণ করার কোনো সুযোগ ছিল না। এই সংবিধান খালেদা এবং হাসিনাকে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করার সুযোগ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান জনগণের কল্যাণের কথা চিন্তা করে রচনা করা হয়। সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান পৃথিবীর পুরাতনতম একটি সংবিধান। অথচ বাংলাদেশের যে সংবিধান যেখানে হাসিনা খালেদাকে ফ্যাসিজম করার দিক সাহায্য করে, তা আজ টয়লেটে নিক্ষিপ্ত করতে হবে। যেই সংবিধান হাসিনা খালেদা রচনা করছে, সেটা তাদেরকে স্বৈরাচারী কায়দায় শাসন করার জন্য সাহায্য করে। সুতরাং এটাকে ডাস্টবিনের নিক্ষেপ করা দরকার। আল্লাহ কোরআনে বলেছেন, যার সারমর্ম, তোমরা যখন বিচার করবে, বিচার সঠিকভাবে করবে, যদিও না তা তোমাদের পরিবারের সদস্যের বিপক্ষে যায়। প্রেসিডেন্ট বাইডেনের ছেলে, সে প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় অভিযুক্ত হয়। সেটা আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো উদাহরণ নাই। অথচ খালেদা কি করেছেন? জাতি জানে হাসিনার সমাবেশে যে গ্রেনেড হামলা হয় তার সাথে তারেক জিয়া সরাসরি জড়িত। সেখানে আইবি রহমান সহ অনেকে নিহত হন এবং হাসিনা জান নিয়ে পালাইতে হয়। অথচ এত বড় একটা ঘটনাকে খালেদা
দায়সারা গোছের এক তদন্তের ব্যবস্থা করেন, যার কারণে হাসিনা তারেক জিয়া থেকে অনেক গুণ বেশি হিংস্রতা দেখাইতে থাকে। এই হিংস্রতা কে দেখাইলো? হাসিনা যে হিংস্রতা দেখাইলো, এই হিংস্রতা কে প্রথম দেখাইলো? অবশ্যই খালেদা জিয়া এবং তার ছেলে তারেক জিয়া দেখাইছে। যাই হোক, যার কারণে হাসিনা তারেক জিয়া থেকে অনেক গুণ বেশি হিংস্রতা দেখাইতে থাকে। এতে জনগণের কি লাভ হলো? হাসিনা 100-র মতো ছাত্র জনতাকে হত্যা করে। অনেকে দায়ী করছেন পিলখানা সেনা হত্যা হাসিনায় জড়িত। এই হিংস্রতা দেখানোর পিছনে কি কারণ থাকতে পারে? খালেদার কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে তালবাহানা আর হাসিনার হত্যার জনগণ জীবন দুঃবিষহ করে তোলে, অথচ খালেদা ছাত্র বিরোধী কোনো কিছু গেলে তার সাথে আপোষ না করার জন্য অবিচল থাকে। আমার দ্বিতীয় ভিডিওটা আপনি দেখবেন। পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছিল তার সাথে হাসিনা জড়িত অনেকে বলতেছেন। এই যে হিংস্রতা, এর পিছনে কি কারণ থাকতে পারে? বিরোধী দল কেয়ারটেকার জন্য দাবি করলো, খালেদা তার ঘাড় তেড়া করে রাখলেন। বিরোধী দল হরতাল দিতে থাকলো, জনগণের জীবন অতিষ্ঠ হইতে লাগলো, কিন্তু খালেদা এটার কোনো প্রকারের কেয়ারই করলো না, ঘাড়টা তেড়া করে রাখলেন এবং জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলে। খালেদা আপোষহীন ছিল যখন তার কোনো কিছু স্বার্থের বিরুদ্ধে যেত, তার স্বার্থের জন্যই সে আপোষহীন, সুতরাং জনগণের কল্যাণের জন্য নয়। এই হেলাল খান তাকে আপোষহীন নেত্রী বলে কি দেখাইতে চাইলেন? কিছু পা চাটাচাটি, এতে জনগণের কোনো লাভ নেই। এতে বোঝা যায় যে হেলাল খানের কোনো ব্যক্তিত্ব নাই, মেরুদণ্ডহীন আদর্শহীন একটা লোক। জনগণের কল্যাণ তার চিন্তা চেতনায় ছিল না। হাসিনা প্রথমবার ক্ষমতা আসার পরে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা ছেড়ে চলে যায়, কিন্তু খালেদা জিয়া প্রত্যেকবারই তাল বাহানা করছে। প্রথমবারও করছে, দ্বিতীয় ট্রামও করছে। তাই খালেদা এই ঘাট ছাড়া নেত্রী ক্ষমতা না ছাড়ার জন্য করে কি গড়িমসি করে দেশে অরাজকতায় তৈরি করে, যার জন্য সেনাপ্রধান দেশের ক্ষমতা নিতে বাধ্য হন। কিন্তু জনগণের কি হলো? তাদের কি অবস্থা হলো? কেউ চিন্তা করতে পারে? কি অভাবনীয় কষ্টের মধ্যে তারা গেছে। এই ঘাটছাড়া নেত্রীর কারণে দেশের সম্পদ ধ্বংস করে হাসিনা। এই দুই নেত্রীর ক্ষমতা হারানোর বিরহ ব্যথা এত তীব্র যে তারা মানুষ এবং দেশের সম্পদ ধ্বংস করতে সংকোচ বোধ করে নাই। ঘাটছাড়া নেত্রীর আত্মজীবনী যিনি লিখেন, ওনাকে যদি আমার এই লেখা দিতাম, উনি হয়তো অন্যভাবে খালেদা আত্মজীবনী লিখতেন। ফখরুল, মির্জা আব্বাস, রিজভী এবং অন্যান্য মেরুদণ্ডহীন রাজনীতিতে আদর্শহীন নেতারা আজ জনগণের কাছে এসে দাবি করুক
যে তারেক জিয়া হাসিনার জনসভায় গ্রেনেড হামলার সাথে জড়িত নন। দেশের আফসোস, এদের মতো লোকদেরকে বাংলার মাটিতে ভূমিষ্ঠ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আজ এরা ধৈর্যহারা হয়ে গেছে আবার ক্ষমতা যাওয়ার জন্য। দেশটা কি তারেক জিয়ার বাপের? এত ফালাফালি কেন? তাই তারা ক্ষমতা যাওয়া দাবি করছে। খালেদা তারেক জিয়ার ছবিটা নিয়ে পূজা করছে। এসব নীতিবিহীন লোকেরা, এতে জনগণের কি লাভ? তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে চায় এরা এবং আবার লুটপাট করতে চায়। এরা চায় বর্তমান সংবিধান রেখে তারেক জিয়াকে প্রাইম মিনিস্টার বানাইতে। এই জন্য তারা ধৈর্য হারিয়ে ফেলছেন। জনগণ এদেরকে জিজ্ঞাসা করা উচিত, এটা জাতির সাথে কি ধরনের তামাশা? তারেক জিয়া প্রধানমন্ত্রী? কে এই তারেক জিয়া? একটা খুনি, যা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সে নির্দেশ দিচ্ছে আর এরা নাচতেছে। কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গিয়েছেন, এদের জন্য এরা কি করছে? কিছুই করছে না। কিন্তু হাসিনা তো এদেরকে জেলে ঢুকাইতো, ভরতো, আবার বাইর করতো, সেই থেকে মুক্তি দিছে। এই জন্য তাদের কোনো কৃতজ্ঞ বোধ নাই। কারণ এদের নীতি হলো চাঁদাবাজি করা, দেশে অন্যায় বিচার করা, ঘুষ দুর্নীতি করা, এবং এদের খাতে ক্ষমতা দেওয়া হলে হাসিনা যেগুলি করেছে তা কয়েক গুণ বাড়িয়ে তারা করবে এবং প্রতিহিংসার রাজনীতি করবে। তাদের মেধা কিভাবে প্রতিহিংসা করার জন্য ব্যবহার করা যায় সেজন্য ব্যয় করবে। হাসিনা যেমন করছিল কিভাবে বিএনপির উপর জুলুম নির্যাতন করা যায়, এরাও তেমনই করবে। এবং তারেক জিয়া তা কয়েক গুণ বেশি প্রতিশোধ পরায়ণতা নিয়ে একটা ভাবমূর্তি নিয়ে জনগণের সামনে হাজির হবেন। জনগণের কল্যাণের জন্য চিন্তা করা দরকার, এগুলা সে করবে না। খুবই বিপজ্জনক। দেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করবেন, দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ততা ছড়াইয়া দেশটাকে ধ্বংস করে দেবেন। এতে জনগণের লাভ কি? জনগণ সজাগ হন, একতাবদ্ধ হন, নিজেদের মধ্যে কোলাহল বন্ধ করুন, এক নেতৃত্বের উপরে দৃঢ় থাকুন। এরা দেশ শাসন করতে চায়, এরা অনেক ডিসিপ্লিন এসব ব্যাপারে, কারণ এদের স্বার্থ উদ্ধার করবে অন্যায় অবিচার করে দেশে। তাই দেশের মানুষ সজাগ হন, দেশের কথা চিন্তা করুন, আমার কথাগুলি চিন্তা করুন। আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। ফখরুল আব্বাস রিজভিরা চাঁদাবাজি করে দেশের সম্পদ লুণ্ঠন করে আজ বিত্তবান। দেশে গোল্লায় গেলেও এদের সম্পদ ফুরিয়ে যাবে না। এরা তারেক জিয়াকে বাংলার মানুষকে উপহার হিসেবে দিতে চায়। তারা বাংলার মানুষকে তারেক জিয়াকে প্রাইম মিনিস্টার হিসেবে উপহার দিতে চায়। কি হাস্যকর, কি অন্যায় আবদার! লজ্জা তো নেই তাদের। বাংলাদেশের মানুষ, এদেরকে বলা উচিত, বাংলাদেশের মানুষের সাথে তামাশা বন্ধ করুন। ফ্যাসিস্ট কায়দায় ফ্যাসিজম দেশ থেকে আমরা উৎখাত করতে চাচ্ছি। দেশকে আর এই স্বৈরাচারী কায়দায় আর দেশকে শাসন করতে দেওয়া হবে না।
দেশের এক শ্রেণীর লোকের নিকট অবৈধ সম্পদ সঞ্চিত হয়ে আছে। হারাম ভক্ষণ করে এদের সন্তান বড় হচ্ছে, এদের সন্তানরা হারাম খাচ্ছে। এদের থেকে আপনি কি আশা করতে পারেন? এরা দেশকে অন্ধকারে নিমজ্জিত করবে। এই যে হারাম ইনকাম করে শেখ সেলিম আপনার নিপুণকে রক্ষিতা বানায়, অনৈতিক কাজ। হারাম দিয়ে তার পয়সা দিয়ে তার হয়তো নাতি গেছে শ্রীলঙ্কা, সেখানে সে নিহত হয়। এবং বিভিন্ন জায়গায় তো এটা তো একটা ঘটনা, আরও কত জায়গায় তাদের আত্মীয় স্বজন এভাবে দেশ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় লাক্সারি হোটেলে আরামে কাটাচ্ছে। চিন্তা করুন জনগণ। এবং এদের সন্তান এসব হারাম খেয়ে বড় হচ্ছে। এরা দেশকে অন্ধকারে নিমজ্জিত করবে। হাওয়া ভবনেও নায়িকাদের ভিড় ছিল। আবার বলছি, নিপুণ শেখ সেলিমের রক্ষিতা ছিল। এগুলি অসামাজিক কার্যকলাপ এবং এদের চতুর্পাশের লোকদেরকে এই সকল অসামাজিক কার্যকলাপ করতে দিয়ে দেশটাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। দেশের মানুষের চরিত্রকে এরা নষ্ট করে দিচ্ছে। এরা অনেককে এগুলো করতে বাধ্য করতেছে। চাঁদাবাজির মতো অবৈধ অর্থ এবং দেশের সম্পদ লুণ্ঠন করে এরা আমোদ প্রমোদ করার জন্য নিমজ্জিত হয়ে পড়ে। আল্লাহর ভয় এদের কাছে নাই। কারো মনে আল্লাহর ভয় থাকলে তার কাছ থেকে মানুষ নিরাপদ থাকে, কিন্তু এদের মনে তো আল্লাহর ভয় নাই, তাই কেউ এদের থেকে নিরাপদ নয়। কিন্তু এরাও পার পাবে না। কেউ এগুলো করতে চাইলে আল্লাহ শুধু তাদেরকে কিছুদিন সময় দেন। জনগণ লক্ষ্য করুন, কারা হাসিনা, খালেদা, জয়, তারিকের চতুর্পাশে ঘুরঘুর করছে। এরা হলো চরিত্রহীন, বিবেকহীন কিছু মানুষ। ক্ষমতা যাওয়া এবং ক্ষমতা লোকের চারপাশে ঘুরঘুর করা এদের কাছে খুব পছন্দনীয়। দেশের মানুষ মারা গেছে আন্দোলনে এবং বন্যায়, দেশে ডুবে গেছে, এতে ফখরুল গ্যাংয়ের কোনো মাথা ব্যথা নাই। তারেক জিয়ার কথায় ক্ষমতা যাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়ছে। এতে জনগণের কি লাভ? এরাই দুষ্কৃতিকারী। এদেরকে দেশের মানুষ উচিত জবাব দিতে হবে। এদের সম্পদের খোঁজখবর নিতে হবে। অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেলে তা বাজেয়াপ্ত করতে হবে। আমাদের ধর্মীয় গ্রন্থে শয়তান সম্পর্কে বলা আছে, শয়তানেরও ডিসাইপল আছে, শিষ্য। এরা শয়তানের নিকট তাদের কাজকর্ম সম্পর্কে রিপোর্ট দেয় যে কে কি করছে। সেই দিনে আয়সা শয়তানের কাছে বলে, কেউ বলে আমি চুরি করছি, কেউ বলে আমি ডাকাতি করছি। এর মানুষকে বলছি যে চুরি কর, ওই মানুষকে বলছি তুই ডাকাতি কর, দর্শন কর। কোনো শয়তান বহন বলে যে আমি হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছি। তখন শয়তান বলে তুই দিলি বড় শয়তান, তুই আয় আমার কাছে এসে বয়। শয়তান সেই শিষ্যকে তার কাছে আসে বসতে বলে। হাসিনার কথা চিন্তা করুন, সে হলো বড় শয়তান। সালমান এফ রহমান বাংলাদেশের একজন কুখ্যাত ব্যক্তি নামে পরিচিত। হাসিনা সালমানকে তার ঘনিষ্ঠ হিসাবে গ্রহণ করে। সবচেয়ে বড় দুষ্ট লোক হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ লোক। বাংলাদেশের এক শ্রেণীর লোক প্রতিযোগিতা করছে হাসিনা খালেদার ঘনিষ্ঠ হওয়ার জন্য। এই যত বেশি সন্ত্রাসী কাজকর্ম করতে পারবে
তারা তত বেশি যারা যত বেশি সরকারের সম্পদ লুণ্ঠন করতে পারবে তাহাকে হাসিনা খালেদা ঘনিষ্ঠ করে নেয়। ফালু একটা উদাহরণ। কোথায় থেকে ফালু আজ কত কোটি কোটি টাকার মালিক। এর মধ্যে যারা অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে টিকতে পারবে না তারা ছিটকে যায়। কাদের সিদ্দিকী, অলি আহমেদ, এগুলো হলো উদাহরণ। কাদের সিদ্দিকীর কথা মনে করুন। তিনি প্রতিযোগিতায় অন্য শয়তানদের থেকে অন্য শয়তানরা তাকে কোণঠাসা করে ফেলে, তাই তিনি নিজেই কোণঠাসা হয়ে পড়েন অন্যের শয়তান দ্বারা। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আচ্ছা, যাই হোক, আবার জিনিসটা বুঝিয়ে বলি যে কাদের সিদ্দিকী আওয়ামী লীগের অন্য শয়তানদের দ্বারা কোণঠাসা হয়ে পড়ে এবং নিজে শেষমেশে একটা পার্টিও তৈরি করে দেশ থেকে। আচ্ছা, যাই হোক, ওনার কথা কিছুটা বলি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। মানুষের নিয়ত থাকবে যদি আরও কিছুদিন বেঁচে থাকি তবে আরও কিছুদিন আল্লাহর ইবাদত করতে পারবো। কাদের সিদ্দিকী এই যে 5ই আগস্টের পরে যে মুজিবের বাড়ি পোড়ানো হলো তা দেখে এসে বললেন, এগুলি দেখার আগে যদি আমার মৃত্যু হতো। শেখ মুজিবের জন্য কি দরদ। এই মুজিবকে ব্যবহার করে কাদের সিদ্দিকী অনেক সম্পদ অর্জন করছে, সেটা ইনভেস্টিগেট করে দেখা দরকার। তার কিন্তু প্রচুর পয়সা আছে, কীভাবে করছে সেটা বাইর করতে হবে। হাসিনা তাকে সুযোগ দেয় না, কিন্তু মুজিব তাকে সুযোগ দিছে। মুজিবের সাথে সে বাকশাল করছে। তিনি আরো বলেন, পোড়াবাড়ি দেখে এসে মুজিব আর হাসিনা এক নয়। মানে বলতে চাচ্ছেন যে হাসিনা হলো খারাপ, মুজিব হলো ভালো। ভালোটা কেমনে হলো দেখুন কি হয়। বাকশাল কি একটা ভালো কিছু ছিল? ওনার কথা বুঝাইতে চাইতেছেন যে হাসিনা থেকে মুজিব ভালো ছিল। মানুষ সিদ্দিকীকে জিজ্ঞাসা করা উচিত বাকশাল সম্পর্কে। এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, এই স্লোগানটা কতটা নিকৃষ্ট ছিল তা মানুষ এই কাদের সিদ্দিকীকে জিজ্ঞাসা করা দরকার। তাকে জিজ্ঞাসা করা দরকার এটা কি তত নিকৃষ্ট ছিল এবং আপনি এর সাথে জড়িত ছিলেন কিনা। বাকশালের পৃষ্ঠপোষক হয়ে আপনি এর মূল্যায়ন করবেন। সেই বলুক, বাকশাল কি একটা ভালো কিছু ছিল, না জনগণের উপর অত্যাচার চালানোর জন্য একটা ব্যবস্থা ছিল? মুজিব অডেল সম্পদের মালিক মুজিব তাকে অডেল সম্পদের মালিক হওয়ার সুযোগ করে দেয়, যার জন্য এখনো আল্লাহকে বাদ দিয়ে মুজিবের উপাসনা করে। যদিও তিনি টুপি পরেন, দাড়ি রাখছেন, কিন্তু আসলে উপাসনা করে হলো মুজিবের। এটা হলো একটা জনগণের সাথে প্রতারণা। বাস্তবতা হলো তাকে জিজ্ঞাসা করা যে ফারুক রশিদ তো এই নিকৃষ্ট সমাজ ব্যবস্থার পতন ঘটায়, জনগণকে এই নিকৃষ্ট ব্যবস্থা থেকে মুক্তি দেয় ফারুক রশিদ ডালিমেরা। তাকে জিজ্ঞাসা করা উচিত জনগণকে ফারুক রশিদ যখন এই নিকৃষ্ট শাসন থেকে মুক্তি দিল, আজ কি আপনি এদেরকে সেলিউট করবেন যে একটা ভালো কাজ তারা করছে? তার কাছ থেকেই আপনারা শুনুন। সত্যি বাকশাল ছিল একটা নিকৃষ্ট সমাজ ব্যবস্থা।
বাংলাদেশের মানুষকে আবার স্মরণ করিয়ে দিতে চাই যে হাসিনা খালেদা ক্ষমতা হারানোর ব্যথা এত তীব্র আকার ধারণ করে যে দেশের রাজনৈতিক উত্তেজনা ভিত্তি করে দেশের মানুষকে চরম কষ্টের মধ্যে পতিত করে। বাংলাদেশের মানুষ আপনারাও এর জন্য দায়ী। এরা আপনাদেরকে এত লাথি উস্তা দেওয়ার পরও বড় বড় লাইন ধরে এদেরকে ভোট দিয়েছেন। দেশের কথা চিন্তা করুন। ভালোকে মন্দ তা বোঝার চেষ্টা করুন। হারামখোরদের ছেলেরা হারাম খেয়ে বড় হয়েছে। এরা নিজেদের স্বার্থের জন্য দেশের বিশৃঙ্খলা তৈরি করবে, অনৈতিক কাজে জড়িয়ে পড়বে। সজাগ থাকুন। বিএনপি আওয়ামী লীগকে জাদুঘরে পাঠান। এদের দ্বারা জনগণের কোনো কল্যাণ হবে না। এরা জনগণের দুর্ভোগকে অনেক গুণ বৃদ্ধি করবে। পলিটিক্যাল পার্টির ব্যানারে দুষ্কৃতিকারীরা জড়ো হচ্ছে। দেশের চাঁদাবাজি, সম্পদের লুণ্ঠন, মাদক ব্যবসা এগুলি করে দেশের মানুষের চরম ভোগান্তির মধ্যে নিপতিত করবে। স্মরণ করুন আব্বা বাহিনীর কথা। খুনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে অ্যারেস্ট করা হয়। তার আগে অনেক অপকর্ম করে রাজনৈতিক ছত্রছায়ায় আব্বা পার পেয়ে যায়। এগুলির অবসান হোক। দেশের প্রত্যেক লোকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। শোডাউন করতে গিয়ে সামা ওবায়দের যদি দোষী হয় তাকে জেলে ঢুকিয়ে দিন। যদি না হয় তবে বিএনপি আওয়ামী লীগের সাথে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো পার্থক্য নাই। নেত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে মানুষ খুন হয়, এর বিচার হোক। বাংলাদেশের মানুষ কাদের সিদ্দিকীকে জিজ্ঞাসা করা দরকার। আবার বলছি, বাকশাল একটি নিকৃষ্ট সমাজ ব্যবস্থা ছিল। তিনি ছিলেন বাকশালের সদস্য। বাকশালের সদস্য হওয়ার জন্য আপনি অনুতপ্ত কিনা? ফারুক রশিদ, ডালি, মহিউদ্দিন নূর এই ঘৃণিত সমহীন সমাজ ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেয়। আজ আপনি এদেরকে সেলিউট দেবেন কিনা? আপনি একজন মানুষ, তার কিছুটা প্রমাণ দেখান। মুজিব মরার পর তার দলের লোকেরাই বলেছে ফেরাউনের পতন হয়েছে, অথচ আপনি তার অবস্থা উন্নতি করার চেষ্টা করতেছেন, জনগণকে ধোঁকা দিচ্ছেন। সাংবাদিকদেরকে বলছি, সাংবাদিক ভাইরা শুনুন, বোনেরা শুনুন, কাদের সিদ্দিকী দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার এই বিভ্রান্ত করা সংবাদ প্রচার করা থেকে বিরত থাকুন। দেশকে তার সংবাদ আপনারা প্রচার করে দেশবাসীকে আপনারাও বিভ্রান্ত করছেন। আপনারা জানেন শেখ মুজিব নিকৃষ্ট সমাজ ব্যবস্থা চালু করতেছিল, এই কাদের সিদ্দিকী এইটার সাথে সংযুক্ত ছিল। আজ কাদের সিদ্দিকী তার প্রতি এতই কৃতজ্ঞ, আল্লাহকে বাদ দিয়ে তারই উপাসনা করতেছে। এগুলো হলো দেশবাসীকে বিভ্রান্ত করা। তার সংবাদ আপনারা প্রচার করে দেশবাসীকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আসিফ নজরুল এর সাথে আমি একমত নই যখন তিনি বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাই ঠিক হবে। নিয়ম হলো যে শয়তানি করার কাজকে কঠিন করে দেওয়া। কিন্তু যদি নিষিদ্ধ না করা হয়, তারা প্রশ্রয় পেয়ে আবার জনগণকে একই কায়দায় তারা অত্যাচার, অন্যায়, অবিচার, চাঁদাবাজি করতে থাকবে। হাসিনার পরিবার এবং তার আত্মীয় স্বজন বাংলাদেশে আবার আসতে চাইবে লুটপাট করার জন্য, এবং এটা যদি তাকে পার্টিকে যদি বন্ধ করে না দেওয়া হয়, তাহলে তাদেরকে সুযোগ করে দেওয়া হলো বাংলাদেশে আবার এসে লুটপাট করার জন্য। আওয়ামী লীগের মাধ্যমে এরা সংঘবদ্ধ হবে। এদেরকে সেই সুযোগ দেওয়া ঠিক হবে না।
শেখ পরিবারের সদস্যরা যেন বাংলাদেশের মাটিতে শিকড় গড়তে না পারে, এই জন্য সবাই সজাগ থাকতে হবে। এরা এবং এদের দোসররা বাংলার আকাশকে বিষাক্ত এদের আকাশে যেন বিষাক্ত বাষ্প আর ছড়াইতে না পারে। আর তারেক জিয়া যদি প্রাইম মিনিস্টার হয়, সে প্রতিহিংসার আগুন নিয়ে খেলবে। বাংলাদেশের মাটিতে হাসিনা থেকে 5 গুণ বেশি চাঁদাবাজি করবে এবং দেশের সম্পদ লুণ্ঠন করবে। আব্বা বাহিনী 5টি খুন করার পর জেলে যাবে যদি সমাজে আব্বা বাহিনীর কুকর্ম ফাঁস হয়ে না যায়। আবার বলতেছি, তারেক জিয়া হাসিনা থেকে 5 গুণ বেশি সমাজকে কুলুষিত করবে। সুতরাং বর্তমান সোশ্যাল প্রেক্ষাপটকে পরিবর্তন করতে হবে। এমপিদের ক্ষমতা শুধুমাত্র তাদের আইনসভার সদস্য এর মধ্যে সীমিত রাখতে হবে। তাদের এলাকায় কোনো প্রজেক্টের জন্য তারা তদবির করবেন, কিন্তু সেই প্রজেক্টের দেখাশোনা করবেন মুখ্যমন্ত্রী অথবা মেয়র। কোনো ফান্ড অথবা গাড়ি, যেমন ট্যাক্স ফ্রি গাড়ি পাইবেন না। ভালো অঙ্কের একটা মাসিক বেতন পাবেন এবং ভালো পেনশন পাবেন। দয়া করে আপনাদেরকে আবার আমি বলতেছি, আমার আবার স্মরণ করলো একটা ভালো জিনিস আপনাদেরকে বলে রাখছি, যে মিথ্যা মামলা দেবেন না। এতে আল্লাহর ক্রোধ আপনাদের উপর বৃদ্ধি পাবে। আর আপনারা যদি পারেন রাজ্যগুলির নাম ভাসানী, ওসমানী, শেরে বাংলা, সরোয়ার্দী, ফারুক রশিদ এগুলি রাখার জন্য আমি আপনাদেরকে সুপারিশ করতেছি। যাই হোক, কোরআন শুনলে শয়তানের কি অবস্থা হয়? শয়তানের গা জ্বালা করে। কোরআন শুনলে শয়তানের গা জ্বলে ওঠে। তেমনি এই দুষ্কৃতিকারীরা বিএনপির এবং আওয়ামী লীগের আমার কথা শুনলে তাদের গা জ্বালাপড়া করবে, এটাই স্বাভাবিক। এই দুষ্ট চক্র, ইংরাজিতে বলে বিচার সাইকেল, এই চক্রকে ভাঙতে হবে। চাঁদাবাজি, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, মাদক ব্যবসা বন্ধ করতে হবে। এতে দেশ সভ্যতার পথে অগ্রসর হবে। রাজনীতিতে যে অতিমাত্রায় তা প্রবাহিত হচ্ছে তা শীতল হয়ে আসবে। দেশের মানুষ শান্তিতে থাকবে এবং ন্যায় বিচার পাবে। প্রেসিডেন্ট কোনো দলের লোক নন, তিনি ন্যায় বিচার দেশে নিশ্চিত করবেন। প্রাইম মিনিস্টার দেশের আইন প্রয়োগ করবেন এবং তাকে সাহায্য করবেন রাজ্য সরকার এবং সিটি মেয়র। বিএনপি লিডার অলি আহমেদ যেমন চাটুকারদের তীব্র প্রতিযোগিতায় ছিটকে পড়েন, যেমন আমি আগে উদাহরণ দিলাম কাদের, তখন এবার দিচ্ছি অলি আহমেদ। মনের ব্যথা নিয়ে নিজেই একটা পার্টি বানিয়ে নেন, দুজনের একই অবস্থা। চাটুকারদের তীব্র প্রতিযোগিতা বন্ধ হোক বাংলাদেশের সেই শাসন ব্যবস্থা যেখানে এক ব্যক্তিকে স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর সুযোগ করে দেয়, যার কারণে দেশ আজ পড়তেছে। দেশের শিক্ষার মান উন্নত করতে হবে। ছাত্র রাজনীতি শিক্ষা ব্যবস্থা উন্নত করার পথে প্রতিবদ্ধকতা সৃষ্টি করিতেছে। ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। প্রশাসনে দলাদলি বন্ধ করতে হবে। এক্সপিরিয়েন্স এবং মেধার দ্বারা কেউ প্রমোশন পাবেন। হাসিনা খালেদা দেশের সর্বত্র দলাদলি করে দেশের বিশৃঙ্খলা তৈরি করেন। উদ্দেশ্য দেশের সমস্ত মানুষ এদের পায়ের তলে যেন আশ্রে পড়ে। এই ঘৃণিত অবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জামাত ইসলাম সম্পর্কে আমার প্রশ্নের উত্তর দিতে হবে।
পাকিস্তান বাংলাদেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। তাদেরকে জিজ্ঞাসা করা উচিত তারা কি এই ব্যাপারে একমত কিনা। সেনাবাহিনী থেকে শুরু করে তারাই সর্বোচ্চ শুধু তারাই ছিল। সব ডেভেলপমেন্ট ওয়েস্ট পাকিস্তান হইতেছিল, ইস্ট পাকিস্তানে কোনো উন্নতি হইতেছিল না। এর জন্য বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করে। পাকিস্তান বাংলাদেশে গণহত্যা চালায়। এগুলি জুলুম। আল্লাহ জুলুম পছন্দ করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমকে প্রতিহত করতে বলেছেন। বাংলাদেশের মানুষ জামাত নেতাদেরকে জিজ্ঞাসা করা উচিত, জামাত কেন জুলুমবাদদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করে। আপনারা ইসলামের কথা বলেন, কিন্তু ইসলামের যেই মূল ভিত্তিগুলো আছে সেগুলো তো আপনারা মানেন না। আপনাদের যে দাড়ি টুপি, এটা কি মুনাফিকি নয়? জামাত কোথায় থেকে এই ধর্ম শিক্ষা লাভ করতেছে? আল্লাহ বলতেছে এক, তারা বলতেছে অপোজিট। তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কার উপাসনা করতেছে, যেমন পাকিস্তানিদের। আমার কাছে এরা হলো প্রতারক। সাইদি জেনে শুনে জামাতে যোগ দেন। জামাতের লোকেরা সাইদিকে ইসলামিক স্কলার বলে মানুষের নিকট পরিচয় করে দেন। বিচার দিবসে আল্লাহ অনেক ইসলামিক স্কলারকে বলবেন, তুই দুজকে যা। হয়তো সাইদি এদের অন্তর্ভুক্ত হবেন। জামাত নেতারা এগুলি জবাব দেন, মানুষের সাথে মুনাফিকি করবেন না। বাংলাদেশের মানুষ চিনে রাখা দরকার কারা সাইদি ফাউন্ডেশনে বসে এবং সাইদির গুণ কীর্তন করে। এরা হয়তো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তাদের দেবতা হিসাবে গ্রহণ করেছেন। এগুলা বন্ধ করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা উপাসনা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আরেকটা উদাহরণ দেই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শাইখ। আমার মনে হয় উনিও এদের মতোই। উনি বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে উনি ফালতু কথা বলেন, উনি আর জাতির সামনে কথা বলবেন না। একদিন উনি বলেছেন, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে মাত্র 30,000 লোক মারা যায়। 3 মিলিয়ন লোক মারা গেছে, তা মিথ্যা কথা। উনি প্রমাণ করুক যে বাংলাদেশে মাত্র 30,000 লোক মারা গেছে। প্রমাণ করতে না পারলে জাতির সামনে কথা বলা বন্ধ করুন। এই ধরনের লোক ইসলাম নিয়ে কথা না বলাই উচিত। তেমনি তার ছেলে আবদুল্লাহ, সে যুক্তি দিচ্ছিল পাকিস্তান কেন তাদের ভূমি ব্যবহার করতে দিল আফগানিস্তানকে আক্রমণ করার জন্য। কিছুক্ষণ পর যে লোক ভিডিও করতেছিল সে ভিডিও বন্ধ করে দেয়। এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তাদের প্রভু হিসাবে গ্রহণ করেছে, যা আমার মনে হয়, এবং এটার জন্য খোঁজখবর নেওয়া দরকার। প্রকৃত আলেমরাই দেশে ইসলাম নিয়ে কথা বলবেন। ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলে ব্যত্রাঘাতের ব্যবস্থা করা হোক। মানুষের আত্মা নিয়ে কাউকে খেলতে দেওয়া উচিত নয়। আশা করি বাংলাদেশের মানুষ আমার কথা শুনবেন এবং চিন্তা করবেন। হাসিনা খালেদা থেকে দেশকে উদ্ধার করতে হবে। দেশের মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে হবে। তাই বিএনপি নেতাদেরকে আমি একটু নসিহত করে দিচ্ছি। আওয়ামী লীগ তাদের সাথে কি করেছে? ছাত্ররা তাদের মুক্ত করেছেন। তারা জেলে যেত আর বাইরে যেত। আপনারা এমন কাজ করবেন না লোকে আপনাদেরকে বলে সুখে থাকলে ভূতে নাড়ে। সুখ শেষ হয়ে যাবে। দেশের বর্তমান অবস্থার জন্য হাসিনার মতো আপনারা এবং আপনাদের ঘাট তেড়া নেত্রী খালেদাও দায়ী।
জনগণকে অন্যায় দেশ সমাজে ছড়িয়ে ছিটিয়ে যেভাবে পড়তেছে, এটা এভাবে একদিনই হয় নাই। প্রথমে ছোট্ট একটা থেকে আস্তে আস্তে এটা বৃহৎ আকার ধারণ করে এবং খালেদা থেকে হাসিনা এটাকে আরও বৃহৎ পরিসরে প্রসারিত করে, এতটুকুই পার্থক্য। কিন্তু রুটে এই খালেদাও ছিল, এমন তার ছিল তারেক জিয়াও ছিল। দেশবাসীকে আমি বলতেছি, দেশকে আপনারা সভ্য রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করুন। আপনাদের কর্মকাণ্ডে বাংলাদেশ পৃথিবীর বুকে সভ্যতা থেকে বিচ্যুত এক রাষ্ট্রতে পরিণত, এদের কর্মকাণ্ডে, হাসিনা খালেদার কর্মকাণ্ডে পৃথিবীর বুকে দেশ একটি অসভ্য রাষ্ট্রে পরিণত হয়েছে। একটা উদাহরণ দেই, ইউটিউবে দেখলাম মিছিল, তাদের ভাষা ছিল জুতা মারো তালে তালে। একটা হাটের মধ্যে মিছিল হচ্ছে, দোকানগুলির সামনে দিয়ে মিছিল যাচ্ছে, তখন অনেক লোক হয়তো হাটে বেচা কেনা করার জন্য আসছিল। এগুলি বন্ধ করুন, মাসল দেখানোর জন্য এসব মিছিল মিটিং বন্ধ করুন। মানুষের অসুবিধা হচ্ছে, কোনো দুষ্কৃতিকারী তার বাহুবল দেখানোর জন্য মিছিল করছে, সে হয়তো প্রতি সপ্তাহে এগুলি করে চাঁদা তুলছে। মিছিল মিটিং মানুষের অধিকার, তা থাকবে, কিন্তু প্রেসিডেন্ট অনুসন্ধান করে দেখতে হবে এই মিছিল মিটিং জনগণের কোনো কল্যাণ আছে কিনা। তিনি মুখ্যমন্ত্রী মেয়রকে এইগুলি বন্ধ করতে বলবেন। জনগণের অসুবিধা হয় এমন কর্মকাণ্ড কাউকে করতে দেওয়া হবে না। প্রয়োজনে উনার ক্ষমতা থাকবে উনি এক্সিকিউটিভ অর্ডার দেওয়ার জন্য। এই সকল অকল্যাণকর যে কাজে কল্যাণ নাই, এসব মিছিল মিটিংয়ে নিরুৎসাহিত করার দায়িত্ব প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী, মেয়রের থাকবে। প্রয়োজনে প্রেসিডেন্ট আইন তৈরি করার জন্য প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, মেয়রকে বলবেন। কোনো এক্সিকিউটিভ অর্ডার দেওয়ার পর প্রেসিডেন্ট তা কেন দরকার বিচার বিভাগের নিকট উপস্থাপন করবেন। তারা যদি মনে করেন প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার জনকল্যাণকর, তখন তা প্রয়োগ করতে সরকারের সব শাখা বাধ্য। যেমন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, মেয়র সবাই এই এক্সিকিউটিভ অর্ডার মেনে চলতেই হবে। বাংলাদেশে 18 কোটি লোক, এত বিপুল সংখ্যক লোক প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকলে চলবে না। জনগণের কল্যাণে দেশকে পরিচালিত করতে হবে এবং এই জন্য সুশাসন জনগণের দুয়ারে পৌঁছাইতে হবে। এই জন্য প্রাইম মিনিস্টারের ক্ষমতাকে মুখ্যমন্ত্রী, মেয়রের উপর কিছু দায়িত্ব কথা বলতেছি, প্রাইম মিনিস্টার থেকে নিয়ে মুখ্যমন্ত্রী এবং মেয়রকে দিতে হবে। এছাড়া সুশাসনের কোনো বিকল্প নাই। অবসান হোক চাঁদাবাজির, সরকারি সম্পদের লুণ্ঠন, দুষ্কৃতিকারীরা নিষ্কৃত হয়ে যাক, বাংলাদেশ পৃথিবীর বুকে একটা সভ্য সমাজ হিসাবে পরিচিত লাভ করুক, এটাই আমি আশা করি। অবশেষে বলতে চাই, বিএনপির মধুর কথায় দেশবাসীর যেন গলে না যায়। তারেক জিয়া বর্তমান সংবিধানের মাধ্যমে দেশ শাসন করার স্বপ্ন দেখতেছে এবং ক্ষমতা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তারেক জিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ হবে না এবং তার মাধ্যমে কল্যাণ হবে, তার চিন্তাটা বোকামি হবে। বাংলাদেশের মানুষ নীতিহীন বহুত লোক সম্পর্কে অবগত,
যেমন শেখ সেলিমের নাতি যখন শ্রীলঙ্কায় মারা যায়, প্রচুর লোক, একটা লোকের মানুষ মারা গেছে, তাকে সমবেদনা জানাবে, কিন্তু সেই সমবেদনা কার কাছে যাচ্ছে, শেখ সেলিম কে, তাও দেখতে হবে। এই আসাদুজ্জামান নূর, অনেক লোক তার বাসায় ভিড়, একটু তদবির, একটু কিছু, যদি পার্টিতে একটা পজিশন, প্রশাসনের একটা মন্ত্রী হওয়া যায়, তার জন্য তারা করতেছে। দেশকে এর থেকে মুক্ত করতে হবে, জনগণকে এর থেকে মুক্ত করতে হবে। আশা করি বাংলার মানুষ আমার কথা শুনবেন, যাচাই বাছাই করবেন, চিন্তা ভাবনা করবেন, কোনো জায়গায় এ নিয়ে আলাপ করবেন, মানুষকে এই জন্য সজাগ করবেন, ছাত্ররা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন, মানুষের মধ্যে এ নিয়ে আলোচনা করবেন। তাই আর ইলিনয় ইউনিভার্সিটির যে প্রফেসর আলী, আশা করি উনি আমার ভিডিওগুলো শুনবেন, এই উনি সমস্যার সমাধান পথে আগাচ্ছে, আমি যতটুকু বুঝতে পারছি। ওনার আগেই আমি আমার ভিডিওগুলো আপলোড করেছিলাম, ওনার সাথে আমার অনেকটুকু মিল পাচ্ছি, টিআইবির সাথে নয়। টিআইবি দায়সারা গোছের একটা কিছু বলার দরকার বলছে, এতে কোনো প্রকারের সমস্যার সমাধান নাই। এরা কারা, কাদের ইঙ্গিতে তারা এইসবগুলো প্রচার করে, তাও দেখার দরকার আছে। দেশ অনেক পিছিয়ে গেছে, দেশকে আগায় নিতে হবে। এই জন্য দরকার সত্যবাদিতা, সত্যকে সমাজে প্রতিষ্ঠা করা, আল্লাহকে ভয় করা, এবং আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে থাকবে, তখন সব মানুষ থেকে নিরাপদ থাকে। দেশবাসী, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা কামনা করিতেছি। আল্লাহ হাফেজ।